রেকর্ডিং হচ্ছে? ওকে ওকে আপনি একটু আসেন, একটু আসেন, না না আমি কিছু বলি না, আপনি একটা আসেন। আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়? একটু আসেন, জাস্ট একটু স্পট আউট করেন। মাদারীপুর কোথায়? কোথায় মাদারীপুর? মানে ইটস ওকে, এটা তো রিপ্রেজেন্টেটিভ ম্যাপ। হচ্ছে আরো উত্তরে হবে না, আরো উত্তরে হবে না। মাদারীপুর আপনার পেছনে, হ্যাঁ আপনি একটু আসেন, না না আপনাকে বলছি, হ্যাঁ না না জাস্ট স্পট আউট করলেই হবে যেটা মাদারীপুর। ওকে থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়? একই বেল্টের হয়ে উত্তরবঙ্গের কেউ নাই? আপনি একটু বরিশাল কোথায়? আচ্ছা রংপুর তো স্পট আউট করতে পারবেন। মাদারীপুর আর বরিশাল কি ঠিক আছে? কাছাকাছি। আচ্ছা রংপুরের একজন আসেন তাহলে, আপনি একটু স্পট আউট। বাংলাদেশ স্টাডি করে আমরা যদি এইটুক না পারি তাহলে আমাদের পুরোটাই ব্যর্থ। যেটা হয় আপনার ফর এক্সাম্পল মাদারীপুরের একজন মানুষ রংপুরে ইজিলি মুভ করতে পারে না, পাসপোর্ট লাগে, ভিসা লাগে। এখানে অলমোস্ট আমারও যা হয় না, এখানে কলকাতা, এখানে কি যাওয়া যায়? এখানে পাসপোর্ট ভিসা লাগে। তারপরে যে কোনো পণ্য ইজিলি ট্রেডেবল না, ট্রেডেবল, কিন্তু কলকাতার ক্ষেত্রে সেটা হয়। এটা মানে কি একটা দেশ, তাই তো, ওয়ান বাংলাদেশ। আমরা একটা দেশের মধ্যে আছি, এটা মোটামুটি সবকিছু এক। তো গ্লোবালাইজেশনের কনসেপ্টটা হচ্ছে ওয়ান প্ল্যানেট, ওয়ান প্ল্যানেট, অর্থাৎ এই পৃথিবীর ভেতরে আমরা যে কোনো জায়গায় যখন তখন যে কোনো কিছু নিয়ে যে কোনো ভাবে চলে যেতে পারবো। অর্থাৎ সারা বিশ্বকে একটা গ্রাম হিসেবে আমরা চিন্তা করি, সেটাই হচ্ছে যে গ্লোবালাইজেশনের কনসেপ্ট। বোঝা গেল? যদি জিজ্ঞেস করি গ্লোবালাইজেশন কি বোঝা যাবে, কে একজন বলেন? সংজ্ঞা আছে আমার কাছে, আমি বলবো, জাস্ট বলেন না। গ্লোবালাইজেশনের সংজ্ঞাটা কি? যে বিশ্বটা হচ্ছে একটা গ্রাম, এই চিন্তাটা। অর্থাৎ আমার মধ্যে আমি যেরকম ইউএস একই, মানে সবাই একটা গ্রামের কথা চিন্তা করি। একটা গ্রামে যেরকম হয় আমি ইজিলি মুভ করতে পারি, ইজিলি কথা বলতে পারি, আমরা একই ভাষায় কথা বলি, একই টোনের কথা বলি। তো গ্লোবালাইজেশন ব্যাপারটা এরকম, এটা হচ্ছে একটা প্রসেস। একবারে তো আর সব একসাথে হয়ে যাবে না, তাই না? আজকে যেমন রংপুর এবং বরিশালের যে ইন্টারেকশনটা দেখেন, আপনার 47-এর আগেও কিন্তু এরকম ছিল না। তখন দেখা যেত যে রংপুরের সাথে এই মালদোর সাথে হয়তো ভালো যোগাযোগ ছিল, এটা খুবই কাছে ছিল, প্রক্সিমিটিটা ছিল। যখন হঠাৎ করে একটা ব্যারিয়ার তৈরি হয়ে গেল, বা মাদারীপুরের সাথে কলকাতা, আপনি দেখবেন যে মাদারীপুরের মানুষের আগের জেনারেশন দেখবেন অনেক বিয়ে শাদী আছে না এরকম কলকাতায় বা কলকাতার আশপাশে, মানে বর্ডারের পাশে। এখন আর হচ্ছে না, কারণ এই ভিসা টিসা নিয়ে যাওয়া অনেক চাপ। তো বিষয় হচ্ছে বিশ্বটাকে একটা গ্রামে পরিণত করার যে প্রসেসটা, মানে সেটাই হচ্ছে যে গ্লোবালাইজেশন। তাহলে এটার অ্যাডভান্টেজেসটা কি হইতে পারে? আপনার এই রংপুর এবং বরিশালের মধ্যে ইজিলি আপনার প্রোডাক্ট মুভ করতেছে না, তাহলে হচ্ছে যে
লেবাররা যেতে পারছে বা পার্সনও যেতে পারছে, তার মানে কি ফ্রি মুভমেন্ট অফ লেবার, এখান থেকে এখানে যেতে পারছে, বাট এখানে কিন্তু আসতে পারছে না। আসতে পারছে না। তার মানে আপনার ফর এক্সাম্পল আপনি চিন্তা করেন যে রংপুরে লেবারের খরচ কম, সে কিন্তু ইজিলি এখানে কম খরচে নিয়ে আসতে পারছে, এখানে কিন্তু আর পাচ্ছে না। আবার চিন্তা করেন যে কলকাতা লেবারের খরচ আরো কম, আমরা কি পাচ্ছি নিয়ে আসতে? পাচ্ছি না। তার মানে আপনার যদি এই বর্ডারটা উঠিয়ে দেওয়া যায়, তো তাহলে কি আমি হয়তো কম খরচে লেবার আরো পেতাম, এটাকে ইকোনমিতে আরো কম খরচে আমি শুরুই করতে পারতাম। তার মানে কি হচ্ছে, আপনি একটা ইকোনমিক গ্রোথের ক্ষেত্রে অবদান রাখছে না গ্লোবালাইজেশন, ইকোনমিক গ্রোথের ক্ষেত্রে একটা অবদান রাখছে। তারপরে হচ্ছে যে জব ক্রিয়েশন বলতে পারেন, এই যে জবগুলো ক্রিয়েট হচ্ছে রংপুর থেকে এখানে আসে, কিন্তু এখান থেকে আসতে পারছে, নতুন জব ক্রিয়েট হচ্ছে, কম খরচে যখন লেবার আসে তখন নতুন জব ক্রিয়েট হচ্ছে। তারপর ধরুন যেমন এই যে পানির কথাই ধরেন, এই বন্যার কথা, পানির কথা, এই পানিকে আমরা নিতে পারি না, কিন্তু বর্ডারটা না থাকলে পারতাম। তার মানে কি আমরা যদি গ্লোবাল সিটিজেনশিপ হিসেবে চিন্তা করি পুরো বিশ্বটাকে, তখন কি আবার হয়তো ইকুইটেবল ইউজেস অফ দ্য রিসোর্সেস আমরা পারবো। আমার রাইট অর রং? করা যাবে। তারপরে আপনার গ্লোবালাইজড ওয়ার্ল্ডে কি হবে, ক্রস বর্ডার ইনভেস্টমেন্ট অনেক বেশি হবে না? যদি চিন্তা করেন যে ঠিক আছে বর্ডার থাকে, বাট আমাদের পলিসিগুলো অলমোস্ট সেম হবে দুই দেশে, তাহলে কি ইজিলি আপনার একজন লেবার এখানে আসতে পারবে। যদি এরকম হয় যে কলকাতা থেকে একজন মানুষ এখানে কাজ করে আবার চলে যেতে পারছে, মানে ব্যারিয়ার নাই। ধরেন আপনার ইউরোপের কথা চিন্তা করেন, ইউরোপে কি হয়, পাসপোর্টের আর ভিসার দরকার পড়ে না, ইউরোপিয়ান ইউনিয়নে সেনজেনের যে কান্ট্রিগুলোতে ভিসার দরকার পড়ছে না। তার মানে ও ইজিলি কিন্তু চলে আসতেছে, ইজিলি চলে আসছে। যেমন দেখা যায় যে আপনার ওয়েস্ট জার্মানিতে, ইস্ট জার্মানি এবং ওয়েস্ট জার্মানি একটা শহরে আপনার খরচ অনেক কম, মানে অনেক কম খরচ। তো দেখা যাচ্ছে যে ওখানে থাকে গিয়ে অফিস করে এসে আরেকটা জার্মানি যখন ইস্ট ওয়েস্ট থাকছিল। আবার দেখা যায় অন্য দেশে হয়তো যেখানে একটু থাকার খরচ কম, ওখানে থাকছে গিয়ে ট্রেনে চলে যাচ্ছে, এরকম আর কি। তার মানে এগুলো হলো গ্লোবালাইজেশনের একটা এক্সাম্পল আর কি। যেমন বাংলাদেশে আপনার প্রচুর ফরেন কান্ট্রি, বিশেষ করে রেডিমেড গার্মেন্টস বাংলাদেশে প্রস্তুত হয়। H&M নাম শুনছেন না সবাই? গ্লোবাল রিটেইলার অর সোর্সিং। ওরা কি করে, বাংলাদেশ থেকে নিচ্ছে। বাংলাদেশ থেকে কেন নেয়? আমাদের কি ভালোবাসা নেয়? কম টাকায় পায়। ওই জিনিসটা যদি সে চায়না থেকে নেয় আমার থেকে বেশি লাগবে, এটা যদি আরব আমিরাত থেকে নেয় আরো বেশি লাগবে, এটা যদি ইউরোপ থেকে নেয় সে কিন্তু নিতে পারে আরো বেশি লাগবে, সে এখানে সবচেয়ে কম পায়। এখন কম কেন পায়? আমার শ্রমের মূল্য অনেক কম, শ্রমের মূল্য অনেক কম। এইভাবে গ্লোবালাইজেশনটা কাজ করে। এখানে প্লিজ আমাকে জিজ্ঞেস করতে হবে না। তো একটা জিনিস বোঝা গেল তাহলে না, আর হচ্ছে যে আপনার যদি এই যে এখানে যেটা পলিসির কথা বলতেছিলাম, যদি আপনার এই পলিসি যদি সেম হতো, ইজি ক্যাপিটাল মুভমেন্ট করা যদি যেত, আমাদের যেতে পারছি না এই ব্যারিয়ারের জন্য। আমরা যখন গ্লোবালাইজড ওয়ার্ল্ডের কথা চিন্তা করি, একটা গ্রামের কথা চিন্তা করি যেটা ইউরোপিয়ান ইউনিয়নে, জার্মানির একজন চাইলেই গিয়ে ইতালিতে ইনভেস্ট করতে পারছে, কোনো ধরনের কোনো মানে প্রসেসিং এর ক্ষেত্রে যেতে হচ্ছে না, খুব ইজি মুভমেন্ট করতে পারছে, লেবার নিয়ে যেতে পারছে। একইভাবে আমরা এখানে পারতাম। তার মানে কি আমরা ক্রস বর্ডার ট্রেড এবং ইনভেস্টমেন্টটা বাড়ায় না বলতে পারি আমরা? আচ্ছা, তাহলে এখন অ্যাডভান্টেজেস গুলো গেল। তারপরে আরেকটা হচ্ছে যে কোঅপারেশন, গ্লোবাল কোঅপারেশনও বাড়ে না। আপনার এই যে আমাদের সাথে কলকাতার অনেক সময় যে এক ধরনের মানে তিক্ততা অনেক সময় হয়, কিন্তু আমাদের মধ্যে যদি ট্রেড ইনভেস্টমেন্ট এদের খুব ফ্রি ফ্লো থাকতো, আমরা প্রচুর কলকাতায় যেতাম, তারাও ঢাকায় প্রচুর আসতো, এক ধরনের ইন্টারাকশন হতো, তাহলে এটা কি হয়, এক ধরনের গ্লোবাল কোঅপারেশনের পার্ট। গ্লোবাল কোঅপারেশন হলে হয় কি, আমার আপনার মধ্যে মানে ইয়া থাকবে, ভিন্নতা থাকবে, ভিন্নতাটা তত বেশি রিডিউস হয়ে যায়। মানে একজনের জানা শোনা যদি বেশি থাকে, যেটা হয় দুইজন বন্ধুর মধ্যে এরকম হয় না যে ধরুন আপনার তিনটা ফ্রেন্ডের কথা চিন্তা করেন, তিনজন ফ্রেন্ডের মধ্যে জাস্ট থিংক অ্যাবাউট জাস্ট 3 ফ্রেন্ড, একই কথা দুইজন ব্যক্তি একজনকে বলবো, একটা আপনি রেগে যেতে পারেন, আরেকটা নাও রাখতে পারেন। আর যার সাথে বোঝাপড়া আছে আপনি বুঝবেন যে ও কেন বলছে, হয়তো আপনার বিরুদ্ধে বলছে, তারপর আপনি রাখবেন না। আবার একটা হয়তো আপনার ভালোর জন্যই বলছে, কিন্তু আপনার সাথে বোঝাপড়া না থাকার জন্য কি হয়, সে রেগে যায়। এই গ্লোবালাইজ ব্যাপারটাও এরকম। এখন এই যে গ্লোবালাইজেশনটা হচ্ছে, এতে আবার কোনো কি সমস্যা হচ্ছে না আপনার মনে হয়? কি কি ধরনের সমস্যা হচ্ছে? হইতে পারে
বাট যদি এরকম ল এনফোর্সমেন্ট বেশি থাকে তাহলে ক্রাইম কেন হবে? আমার ঢাকায় বা বাংলাদেশে যে লেভেলের আপনার ল এনফোর্সমেন্ট এজেন্সি কাজ করে, আমাদের এই কলকাতাতেও যদি সেম কাজ করে বা এই এরিয়াতে, তাহলে তো ক্রাইমটা থাকার কথা না। বলতে পারেন তারপর আরো কি সংস্কৃতি, হ্যাঁ সংস্কৃতি একটা ইস্যু হতে পারে, যে অন্য কোনো সংস্কৃতি দিয়ে আমার সংস্কৃতিটা হতে পারে। এটা একটা কালচারাল যে আমাদের রোবটের কথা যেটা আমরা বলি, এটা একটা জিনিস হতে পারে। আরেকটা কি আর কি হতে পারে? আরো যে একটা বলো, ইকোনমিক ট্রান্সফার, এবার ইকোনমিক অ্যাঙ্গেল থেকে বলতে দিকে মানি আমাদের মধ্যে সমাজে ওইখানে যাইতেছে, সমাজে আমরা টাকা পাচার হয়ে যেতে পারি। আমরা তো একই ইকোনমি, তখন তার পাচার হয়। আপনি কি বলবেন রংপুর থেকে মাদারীপুরে গেলে টাকা পাচার হয়? তখন তো আর বলবেন না। তো এক হয়ে গেলে তখন তো আর বলতে পারেন এটা যে আমাদের রিসোর্সটা হয়তো চলে যেতে পারে, হ্যাঁ এটা হতে পারে মেবি। তারপরে আরো দু একটা বলেন যে আপনি জাস্ট শুনে তারপরে এটা রেকর্ড হচ্ছে তো না। ওকে, আর কি হতে পারে? আপনার যদি বেশি কোঅপারেশন হয়, যদি বেশি গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট হয়, কি হয়? এনভায়রনমেন্টের ক্ষতি হয় না? প্রোডাকশন যদি বাড়তেই থাকে এনভায়রনমেন্টের ক্ষতি হয় না? এটা একটা বড় কনসার্ন। কারণ অনেক সময় হয় যে আমরা যখন গ্লোবালাইজ না, মানে আমরা প্রোটেকশনিস্ট একটু থাকি, তখন আমরা চাইলেই আমাদের এনভায়রনমেন্টকে যে লেভেল প্রোটেকশন দিতে পারি, তখন আবার একটু টাফ হয়ে যায়। যেমন ভুটানের কেসে আপনারা দেখবেন, ভুটান কি করেছে? ট্যাক্স আরোপ করেছে, ট্রাভেল ট্যাক্স আরোপ করেছে না, যেন মানুষ কম যায় ভুটানে, এরকম। এটা একটা কনসার্ন তো থাকবে। মানে সব ভালো কাজের তো কি আছে যে আপনি পড়তে এসছেন, আপনার টাকা খরচ হচ্ছে না? খরচ তো হচ্ছে, এটা নেগেটিভ সাইড পড়ালেখা। কিন্তু আবার চিন্তা করলে এটা রিটার্ন কিন্তু অনেক হাই। মানে আপনি শিক্ষায় যদি 1 টাকা খরচ করেন, ইট ক্যান বি দ্য $1 million। মানে আপনার একটা আইডিয়া আপনার জীবনে অনেক টাকা এনে দিবে। আবার এটা নিয়ে আবার যদি আপনি কেস স্টাডি করতে যাতে, বুঝলেন অনেকে অশিক্ষিত মানুষের অনেক টাকা আছে, বাংলাদেশেও আছে। কাইকাউস নিয়ে ছিলেন জর্দার ব্যবসায়ী, আর অনেক টাকা শিক্ষা অতটা ছিল না। এমনকি আমাদের বাংলাদেশের যারা প্রতিষ্ঠিত একদম, মানে আমাদের সব ভিডিও হয়তো টাফ আপনি বলা যায়, ধরুন প্রথম 5টা গ্রুপের একটা গ্রুপের কথা, উনি শুরু করছেন, উনি হয়তো অত শিক্ষিত না, আমার আপনার মতো শিক্ষিত না, যেটা গ্রাজুয়েশন বাট উনি তো এখন অনেক টাকার মালিক। সবসময় এটা নাও দিতে পারে, বাট শিক্ষায় আপনার ইনভেস্ট করলে এটা রিটার্নটা অনেক হাই। এই জন্য কখনোই ভবিষ্যতে এটা সবসময় মনে রাখবেন, হয় কি জীবনে আপনি দেখবেন অনেক খরচ করেন, অনেক কিছু করেন, কিন্তু নিজের জন্য কিছু করা হয়, নিজের শিক্ষার জন্য বা নিজের একটু ভালোর জন্য, একটু কোনো ক্যাপাসিটি ডেভেলপমেন্টের জন্য, তখন আর টাকা থাকে না। হ্যাঁ, বাট এটা কখনো কার্পণ্য করবেন না। আপনি একটা জিনিস কম খান, কম পড়েন, আপনি একটা থটসের কথা জানি না, যে সিম্পল লিভিং হাই সিম্পল সরি আই ফরগট, আমার মানে অনেক সময় এগুলো ভুলে যাই দেখে। মানে সিম্পল লিভিং হাই থিঙ্কিং, হতে পারে যে আমার যে টি শার্ট সেটা 50 টাকা হতে পারে, যেহেতু আমরা এখানে অনেক টুরিস্ট করছি কম দামে, সেটা না। কিন্তু আমার চিন্তাটা যেন 50 টাকা না হয়, চিন্তাটা যেন অনেক বেশি দামের হয়। যেমন দেখেন বাংলাদেশে কিন্তু খুব বেশি প্রোপাগান্ডা ছড়ায়, বাংলাদেশে খুব বেশি মিস ইনফরমেশন ছড়ায়। কেন ছড়ায়? আমরা কিন্তু ইকোনমিক্যালি অনেক ডেভেলপ করছি। আপনি দেখেন আজকে বাংলাদেশে এতগুলো প্রাইভেট ইউনিভার্সিটি, প্রত্যেক ছেলেপেলে গ্রাজুয়েশন করছে। কারণ কি এটা মানে এক ধরনের রিফ্লেকশন কিন্তু, যে আমাদের সবারই টাকা পারছে, আমার প্যারেন্টসের টাকা পারছে, কিন্তু আমাদের চিন্তার লেখাটা কিন্তু বাড়ছে। মানে আমরা শুধু শো অফ করার জন্য করি, নিজের জন্য করি, বাট আমার মনে হয় এটা সবচেয়ে বেশি জরুরি, যে আমি কতটুকু মানে মানে আমার লাইফটা যেন খুব সিম্পল হয়, বাট চিন্তার জায়গাটা যেন একদম গ্লোবাল লেভেলে চিন্তা হয়। তাহলে আপনি মানে আপনি বা আমরা মিলে, প্লিজ আমরা মিলে হয়তো ভবিষ্যতে ভালো কিছু করতে পারবো। তারপরে হচ্ছে তাহলে আরেকটা ব্যাপার হইতে পারে না, যেমন ধরেন আজকে এই বাংলাদেশে গাজী টিউব, তাই না, টায়ার বানায়। এখন যদি গ্লোবালাইজেশন হয়, ফরেন টায়ার যদি এখানে চলে আসে, ধরুন ইউরোপের একটা টায়ার বাংলাদেশের খুব ইজিলি, মানে এখন যেটা হয় আমরা কিন্তু অনেক ট্যাক্স দিয়ে রাখি, যার জন্য ওই টায়ারগুলোর দাম মানে সেম প্রাইসেরও যদি হয়, দেখা যাচ্ছে যে ফর এক্সাম্পল 100% ট্যাক্স দিয়ে রাখেন, তার মানে 100 টাকার একটা টায়ারে আপনার আরো 100 টাকা ট্যাক্স সরকার দিচ্ছে, 200 টাকা হয়ে যাচ্ছে। আর এটা যেহেতু লোকালি প্রডিউস হচ্ছে, আমরা যেহেতু সস্তা শ্রম এই দেশে আছে, আমরা ধরেন 80 টাকায় দিয়ে দিতে পারছি। এটার কোয়ালিটি ভালো, কারণ ওয়েস্টে তৈরি হচ্ছে, ওদের মেশিনারিজ গুলো ভালো, ওদের লেভেল অফ লেবার গুলো ভালো।
তাহলে কি হবে তখন? এই লোকাল কোম্পানিগুলো কম্পিটিশনে পড়ে যায়। গ্লোবালাইজেশন হলে দেখবেন আপনি সবসময় এই ব্যবসায়ীরা আবেদন করে যে বিদেশি পণ্যের দাম বাড়ানোর জন্য, মানে ট্যাক্স বাড়ানোর জন্য। হ্যাঁ, তাইলে আমরা দেশের জিনিসটা, এখন আপনার দেশি জিনিসটা খুবই বাজে, তারপর আপনি ইউজ করতে পারেন। ব্যাপারটা এরকম। এটাকে বলা হয় প্রোটেকশন। তো এই প্রোটেকশনটাও আপনার, মানে আমরা এখন যেহেতু ডেভেলপিং কান্ট্রি আছে, এখন দিতে পারছি। আমরা যখন ডেভেলপিং থেকে, এলডিসি থেকে বের হয়ে যাব, তখন আর আমরা চাইলেই যেখানে সেখানে ট্যাক্স দিতে পারবো না। এই বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে। তাহলে প্রথম একটা বড় অ্যাডভান্টেজ হতে পারে যে আমাদের কালচারাল যে শখ আসতে পারে, ফরেন কালচারাল শখ, এটা আসতে পারে। আমাদের এই যে কম্পিটিশনটা খুব বেশি করে দেয়, মানে লোকাল যে কোম্পানিগুলো আছে, লোকাল কোম্পানিদের জন্য টিকে থাকাটা অনেক দায়ী হয়ে যায়। কারণ দেখা যায় যে ওই প্রোডাক্টটা হয়তো তৈরি হচ্ছে ইউরোপে, তার মানে লোকাল কোম্পানিটা এখানে তৈরি হওয়ার মানে কি প্রায় আরো এমপ্লয়মেন্ট জেনারেশন হচ্ছে। আমরা যদি ওই প্রোডাক্টটা কিনি, তখন কিন্তু আমাদের এই প্রোডাক্টটা না কিনলে এটার এই এতগুলো লোক আর চাকরি হারা করে, সিম্পল থিং করে না। এই জিনিসটা এরকম হয়। তারপরে হচ্ছে যে গ্রোথ লেভেলটা আর কি অ্যাপ্রোপ্রিয়েট লেভেলে হয় না। গ্রোথ লেভেলটা অ্যাপ্রোপ্রিয়েট লেভেলে এই জন্যই হয় না, আপনি চিন্তা করেন পুরো বিশ্ব একটা গ্রাম, তার মানে কি আপনি ঢাকায় 200 টাকা কেজি খেজুর পাবেন, am I right or wrong? আপনার 200 টাকা কেজি লট করে এই দেশে আর চলবে না, frankly, মানে জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট। কারণ আমার খেজুরে কত ট্যাক্স আসে, অনেক, মানে ডাবল ট্যাক্স মনে হয়, পার কেজিতে 232 টাকা। খেজুরের দাম যদি 100 টাকাও হয়, সরকার নেই 232 টাকা, মানে রাফলি বলতেছি আর। তার মানে আপনার খেজুরের দাম হয়ে যাচ্ছে 300 প্লাস, শুধুমাত্র ট্যাক্স প্লাস দামটা নিয়ে, আর ট্রান্সপোর্ট যদি ধরেন আরো বেশি। তো এই দেশে তখন রক্ষণ ফল কেউ খাবে না, মানে খেজুর যদি দাম এরকম, আপনি ট্যাক্স সব উঠায় খাবে না, এরকম অনেক ধরনের। মানে তো তখন যেটা হবে, বাংলাদেশের এই লক্ষণ চাষিরা বা লক্ষণ যে এলাকায় হয়, ওরা কি ধরা খাবে না, ওরা বিক্রি করতে পারবে, ওদের আর কোনো গ্রোথ হবে না, ওরা ফকির হয়ে যাবে। মানে জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। একইভাবে আমরা যেমন কম খরচে পোশাক বানাই, তাহলে কি হবে, সারা বিশ্ব যদি একটা কান্ট্রির মতো হয়ে যায়, কোথাও কোনো ট্যাক্স থাকবে না। ট্যাক্স না থাকলে কি আমরা কম খরচে সারা বিশ্বেই এই পোশাকটা আমরা রপ্তানি করতে পারবো। তখন কি হবে, আমরা এটা বেশি আরো বিক্রি করতে পারবো। এখন যেটা হয়, যেমন আমরা শুধু ইউরোপিয়ান মার্কেটে পাই, আমেরিকার মার্কেটে কিন্তু আমরা পাই, আমাদের প্রায় 16 থেকে 18% ট্যাক্স দিয়ে দিতে হয়, তার মানে অটোমেটিক 16% বেড়ে যাচ্ছে। এরকম কিছু ব্যাপার থাকে, যখন যেটা তৈরি করবে সে শুধু সেটাই তৈরি করবে, অন্য কিছু অর্থের করবে ওইটা অন্য জায়গা থেকে ইম্পোর্ট করে, ট্যাক্স নাই, কিছু নাই। এটা আবার ন্যাশনাল সিকিউরিটির জন্য একটা বড় ঝামেলা। কারণ যখন কোনো যুদ্ধ হয়, যখন কোনো মানে অচল অবস্থা তৈরি, আমরা কোভিডের সময় দেখেছিলাম সবকিছু বন্ধ, বিশেষ করে যাদের আপনার খাবার মানে বিদেশ থেকে ইম্পোর্ট করে আনা লাগে, তারা যে কি পরিমাণ মানে প্রবলেমের মধ্যে পড়েছিল, মানে এটা মানে চিন্তা করা যায়। আর ফুড সিকিউরিটিটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তারপরে হচ্ছে যে যেমন ধরেন এনার্জির কথা চিন্তা করেন, আমরা তো এনার্জি টোটাল ইম্পোর্ট করে নিই, কোনো কারণে বিশ্বে একটা বিষয় বলে আমরা হয়তো সঠিক সময় তেল গ্যাস পাচ্ছি না, কি হবে, আমাদের কোনো কিছুই চলবে না। এটা টোটাল ভ্যাক্সিন রিপোর্ট কিছু আছে আমাদের নিজস্ব, খুবই কম ছিল। এরকম কিছু রিস্ক আছে। আমি আপনাদের এখান থেকে একটা প্রশ্ন আসবে, তাহলে এখন এই যে রিস্কগুলো যে আছে, এই রিস্কগুলো কি ম্যানেজ করারও সক্ষমতা দরকার আছে না? কিভাবে আমরা রিস্কগুলো ম্যানেজ করতে পারি? আমরা ওই লেভেলে যেটা বললাম যে মাথা দিয়ে খেলতে হবে, সবার সাথে কিন্তু সবাইকে হুমকি দিয়ে খেলতে হবে, সবার সাথে খেলা হবে, কিন্তু খেলাটা কিভাবে হইতে হবে, মাথা দিয়ে খেলতে হবে। খেলা কিন্তু আপনার হুমকি দাম দিতে হয় না। তাহলে আপনার এই যে গ্লোবাল জিওপলিটিক্সটা আছে, এই জিওপলিটিক্সটাকে আপনাকে কেয়ারফুলি কনসিডার করতে হবে। এই কেয়ারফুলি কনসিডার করে এখানে বিভিন্ন ধরনের গেমস থাকবে, থাকবে, এগুলাকে আমাদের ওইভাবে অপোজ করে আমরা একটু ট্যাক্টফুলি চিন্তা করতে হবে। তারপরে হচ্ছে যে এনভায়রনমেন্টাল কনসার্ন যেটা আছে, এনভায়রনমেন্টাল কনসার্নটা আসলে কেন হয়? যেমন আপনি যদি দেখেন কোনো একটা পাওয়ার জেনারেশন ফ্যাক্টরি, প্রচুর পুকুর থাকে, সবুজ গাছ লাগানোর একটা বাধ্যবাধকতা থাকে, সবাই যদি এটা করে তখন কিন্তু অনেক কমে যায়। আপনি দেখবেন বাংলাদেশে বিএটি, ব্রিটিশ আমেরিকান প্রবাসী, ওরা সবচেয়ে বেশি গাছ লাগায়, ওরা যেহেতু মানে ধোয়া খাওয়ায় অনেক টাকা ইনকাম করে, ওদের একটা দায়বদ্ধতার জায়গা যে ঠিক আছে খাওয়াচ্ছি, তারপরে একটু উৎসাহ দিচ্ছি।
তো বেশি বেশি এই কমপ্লায়েন্স গুলাকে যদি আমরা ইম্পোজ করতে পারি তখন জিনিসটা কমানো যায়। এখন আজকে যদি বলি ভাই সিগারেট খাওয়া সবার বন্ধ, সম্ভব এটা? সম্ভব না। মানে আন্দোলন শুরু হয়ে যাবে। আন্দোলন কি দেখছেন, একটা বড় আন্দোলন শুরু হয়ে যাবে। হয়তো আস্তে আস্তে আমরা রিডিউস করতে পারি। যেমন ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট হচ্ছে বাংলাদেশে স্মোকিংটা কিন্তু মানে কমছে বাংলাদেশে, মানে জেনারেশন টু জেনারেশন কমছে। আপনি যদি দেখেন 71-এর কথা, এবং মেবি 95% স্মোকার হয়তো মানে কি বলবো, এটা ইন্টেন্সিটিটা হয়তো বাড়তে পারে, বাট মানে মানুষের কথা বাট ডে বাই ডে বাংলাদেশে কিন্তু আপনার নন স্মোকার বাড়ছে। নন স্মোকার কোভিডের পরে আবার বাড়তেছে, উল্টা লাগছে। মানে কোভিডে দেখছে যে একটা মরে অপেন করে সেটা হতে পারে। ডেটা দিয়ে একটা জিনিস আমি আপনাদের সব গ্লোবালাইজেশন, এটা কিন্তু একটা বড় রিস্ক, আবার একটা বড় অপরচুনিটি। আমরা যেভাবে আগাচ্ছি পৃথিবীটা আস্তে আস্তে কি হচ্ছে, গ্লোবালাইজড হয়ে যাচ্ছে। একটা নিউজ আগের কথাই চিন্তা করেন, আজ থেকে 30 বছর আগে আমেরিকায় কি হলো আমাদের জানতে 3 দিন লেগে যেত, পেপারে পড়ে জানতাম অথবা বিটিভি দেখাইলে জানতে পারতাম। এখন কি হচ্ছে, আমি লাইভ দেখতেছি, সরাসরি দেখতেছি, লাইভ দেখতেছি। তার মানে এখন যে পৃথিবীটা তৈরি হয়েছে, এই পৃথিবীটাতে অনেক বেশি মানুষ, অনেক বেশি আকাঙ্ক্ষা। এটা আপনাকে একটা বিষয় সবসময় মাথায় রাখতে হবে, এটা আমি ক্লাসের এই গ্লোবালাইজেশনের জন্য না, কোএক্সিস্টেন্স এন্ড টলারেন্স। আপনার যা মনে হবে এটা বলে ফেলবেন, করে ফেলবেন, এটা করা যাবে। আপনার এখন মনে হচ্ছে এই দেশে অনেক বিদেশিরা চাকরি করে, এই বিদেশি 2.5 লাখ মানুষকে যদি বের করে দিতে পারি 3 লাখ 3.5 লাখ, তাহলে তার 2.5 লাখের চাকরি হবে। কিন্তু আপনি দেখবেন আপনার 50% কোম্পানি চলতেছে না, হইতে পারে এই জন্য ওরা তো ওদেরকে তো আমরা মামা খালু বলে আইনে চাকরি দেন না। আমার দরকার এই গ্যাপ ছিল, মানে আপনাকে ওই জিনিসটা চিন্তা করতে হবে। এখন এত বেশি তথ্য, এত বেশি ইনফরমেশন, আপনাকে অ্যানালিটিক মাইন্ড তো এটা আপনি বলতে এটা সবাইকেই বলতেছি আর কি, কারণ আপনি তো একটা ইনস্টিটিউশনকে রিপ্রেজেন্ট করবেন, একটা সময় গিয়ে স্টেটকে রিপ্রেজেন্ট করবেন, এইটা একটা বড় ব্যাপার। আর হ্যাঁ, টলারেন্স থাকবে, কিন্তু টলারেন্সের পরে কি থাকবে, আপনার মধ্যে এই প্রচেষ্টা থাকতে হবে যে আপনার মধ্যে প্রিজার্ভিং দ্য লোকাল কালচার, এই একটা অ্যাটিটিউড থাকতে হবে, যেটা আমরা আপনাদের সর্বশেষ প্রোগ্রামটাতেও আমরা দেখলাম। ইট ওয়াজ গুড। মানে রিয়েলি আমাদের সময় আমি চিন্তা করতে পারি না যে একটা ভাষার গান দিয়ে আমরা পুরো প্রোগ্রাম শেষ করে ফেলবো। সো রিয়েলি স্যালিউট ইউ আপনাদেরকে, এবং আপনারা খুবই ভালোভাবে করতে পেরেছেন। এটা হলো যে না মানে আপনার থাকবে সবকিছুই, আপনি এক্সপ্লোর করবেন, নিবেন, যাবেন, ঘুরবেন, ফিরবেন, তারপরেও আপনার কিছু ভ্যালুস থাকবে, এই ভ্যালুসটা আমি কালেক্টিভলি সংরক্ষণ করব, সেটা আপনার করতে হবে। এখন বাংলাদেশি গ্লোবালাইজেশন থেকে কিভাবে আরো ভালো করতে পারে, তাহলে আমরা এক্সপোর্ট বাড়াইতে পারি। এক্সপোর্ট বাড়াইতে পারি এমন নাই, এক্সপোর্ট যদি বাড়ে, আমরা যদি বেশি বেশি প্রডিউস করি, তাহলে আমাদের একটা কর্মসংস্থান হবে, আমাদের বেশি ফরেন রিজার্ভ আসবে, ফরেন এক্সচেঞ্জটা বেশি আমরা পাবো। আর আমাদের ইম্পোর্ট সাবস্টিটিউশনটা যাইতে হবে। ইম্পোর্ট সাবস্টিটিউশন যেটা হচ্ছে, আমি যে প্রোডাক্টটা বাংলাদেশে ইউজ করি অন্য দেশে, হতে পারে সেটা একটা আমাদের পারফিউম হতে পারে, সেটা যদি বাংলাদেশে করা যায়, তাহলে আমি আর ওই পারফিউমটা বেশি টাকা দিয়ে ফরেন প্রোডাক্টটা কিনছি না। তাহলে মানে এটা একটু কাউন্টার। আবার প্রশ্ন আসে যে তাহলে তো এটা গ্লোবালাইজেশন কনসেপ্টের সাথে যাচ্ছে না। বাট আস্তে আস্তে আমরা গ্লোবালাইজ হচ্ছি, তারপরে হঠাৎ করে তো সবকিছু হবে না। বাট আমাদেরও কিছু হয়তো প্রোটেক্টিভ মেজার্স থাকতে হবে, সেখানে আমরা এক্সপোর্ট সাবস্টিটিউট প্রোডাক্টটা যদি আমরা এখানে করতে পারি, তাহলে হবে ওই প্রোডাক্টটা যদি আমার কিনতে না হয়, আমার খরচ হচ্ছে না, তাহলে আমার ওইটা একটা, এটা কিন্তু এক ধরনের সেভিংস এর মতো, ফরেন এক্সচেঞ্জ সেভিং। যে রেমিটেন্স যেরকম আসে, আপনি যদি একটা প্রোডাক্ট ফরেন প্রোডাক্ট না কিনেন, একদম আপনিও রেমিটেন্সের মতো কন্ট্রিবিউট করলেন। সোজা কথায় বাংলা হিসাব ধরেন রেমিটেন্স আপনি $10 পাঠাইলেন বাংলাদেশে, আমরা খুবই বলি যে না তারা দেশে টাকা পাঠাচ্ছে। একইভাবে আপনি একটা পারফিউম ইউজ করেন অথবা আপনি একটা ব্র্যান্ডেড শার্ট পরেন, ইফ ইউ ফিল লাইক ওকে আমি এই ব্র্যান্ডটা পরবো না, আমি লোকাল ব্র্যান্ড, একদম সিমিলার ওয়েতে আপনি কন্ট্রিবিউট করলেন। তো সবারই এই ইকোনমিতে কন্ট্রিবিউশন আছে, আমরা শুধু বুঝি না, না বুঝে বিভিন্নভাবে চিন্তা করি, এটাও চিন্তা। হ্যাঁ, তাহলে ইম্পোর্ট সাবস্টিটিউট প্রোডাক্ট যদি আমরা এরকম চেষ্টা করি, সেক্ষেত্রে তাহলে আপনার প্রোডাক্ট আপনি ওই সেম লেভেলের রেমিটেন্সের মতো কাজ করলেন না। এখন আমরা এখনো স্টিল অনেক দেশে ফ্রি মার্কেট অ্যাক্সেস পাই, মানে আমাদের কোনো ট্যাক্স দেওয়া হয় এক্সপোর্টের ক্ষেত্রে, তো আমরা এই সুযোগটা নিতে পারি।
তারপরে আমরা আর কিভাবে বেনিফিট পাই, ধরেন আমাদের কোঅপারেশনে বিভিন্ন ফরেন এইড আসে না, এটাও একটা গ্লোবালাইজেশনের পার্ট, তাই না? আমরা নর্থ কোরিয়া থেকে কি পাই, ফরেন এইড খুব একটা পাই আলাদা, ওয়েস্টার্ন ম্যাক্সিমাম দেয়, মিডল ইস্ট থেকে আসে। তো এটা কিন্তু একটা গ্লোবালাইজেশনেরই একটা ফর্ম, যে ওরা ওদের অ্যাক্সেস টাকা আছে বা ওদের কোনো আইডিয়া অন্য দেশে তারা পাঠাইতে চায় বা তাদের কোনো ভালো সিস্টেম অন্য দেশে দিতে চায়, সেটা তারা বিভিন্ন টেকনিক্যাল সাপোর্টের মাধ্যমে হোক অথবা ফরেন এইডের মাধ্যমে হোক, এটা কিন্তু একটা ভালো জিনিস আসে। এখন আমরা এই যে গ্লোবালাইজেশনটাকে আমরা ক্লোজ করতে পারবো না, একদম বন্ধ করে দিব সম্ভব? আমি না খায় মারা যাবো, সোজা কথা। ওই যদি বলি যে না, একদম নর্থ কোরিয়া যেটা করে, নর্থ কোরিয়া একদম বিচ্ছিন্ন না, বাট মানে উই ক্যান গিভ অ্যান এক্সাম্পল অ্যাজ এ বিচ্ছিন্ন স্টেট। কিন্তু আমাদের ডে বাই ডে আমাদের সবচেয়ে বেশি গ্লোবালাইজড প্যাটার্নের দিকে যাই। এখন এই দেশ অনেক বেশি জনসংখ্যার দেশ, বিশ্বে আপনার আমাদের যে লেবার ফোর্সটা আছে, আমাদের অনেক কম খরচে দেওয়া। আপনি ধরুন গভর্নমেন্ট জবের কথাই ধরুন, গভর্নমেন্ট যে ফার্স্ট ক্লাস জব 22,000 বিডিটি। আপনি ইন্ডিয়ার কথা ধরুন, তাদেরকে আমাদের থেকে বেশি। আপনি দুবাইয়ের কথা ধরুন, সৌদির কথা ধরুন। তার মানে কি, আমরা যদি প্রচুর মানুষজন দেশের বাইরে যাচ্ছে, আমরা যদি একটা ইম্প্রুভাইজ হয়ে যাই, আমাদের জন্য সুযোগ তৈরি হবে না? এটাকে একটা গ্লোবালাইজেশনেরই একটা না, একটা মানে ইটস এ পার্ট, মানে উই আর অলসো ইন দ্য মানে গ্লোবাল ভিলেজ। আমরা যখন চিন্তা করি 2.5 লাখকে বের করে দিব, আমাদের প্রায় 1 কোটি বাইরে আছে, যদি তারা বের করে দেয়। আমাদের সবসময় এভাবে চিন্তা করতে হবে। আমরা কিন্তু তাদের ডেকে এনে মানে মামা খালু বলে বসায় দেয়, আমার দরকার নেই বলতে পারি, এটা যে জাতিরই হোক, যে নেশনেরই হোক, এই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে। মানে চিন্তা করে ওই টলারেন্স এবং কোএক্সিস্টেন্স এটা মাথায় রাখতে। এখন আমাদের আরেকটা যে ব্যাপারটা হলো যে এখন আমরা এই গ্লোবালাইজেশন থেকে কিভাবে আমাদের বেস্ট অফটা নিতে হবে। যেমন আমি সেদিন আমি বলতেছিলাম যে আমাদের কোনো এফটিএ নাই, আমাদের এখানে ইম্পোর্ট অনেক হয়। আমরা চাচ্ছি অন্যান্য দেশে কি চাই, ভাই আমার প্রোডাক্টটা মানে ফ্রি মার্কেট অ্যাক্সেস করে দাও। কিন্তু আমি আবার কি করতেছি, অন্য কোনো প্রোডাক্ট যখন দেশে নিয়ে আসছি তখন বলতেছি যে না, এখানে ট্যাক্স দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তাহলে আমি একটা দ্বিচারিতা করছি না, আমি নিজে এই দ্বিচারিতা থেকে বের হয়ে আস্তে আস্তে আসতেই হবে। আপনাকে গোয়িং গ্লোবালে যেতে হবে, আপনার ভিসা ইয়াটাকে আরো সহজ করতে হবে, তাহলে লোকজন আসবে না। তো ইকোনমিক রিফর্মস মাস্ট এই দেশে। দ্বিতীয়টা হতে পারে যে ইনফ্রাস্ট্রাকচার লাগবে, আমাদের ওই ধরনের ইনফ্রাস্ট্রাকচার লেভেলটা তৈরি করতে হবে। আর যেটা আমি অলরেডি বলে ফেলছি, হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্ট আর ইকোনমিক ডাইভার্সিফিকেশন। আমাদের ধরুন আমরা প্রচুর সার পাঠাই, মানে রেডিমেড গার্মেন্টস পাঠাই। এখন মানে বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেল, তখন আমরা পাঠাইতে পারবো, মানুষ না আগে খাবার পাচ্ছে না, তখন কি মানে পোশাক নিয়ে খুব একটা চিন্তা করবে না। তখন এই জন্য আমাদের ইকোনমিক ডাইভার্সিফিকেশনটা বলতে যে আমরা শুধুমাত্র একটা এক্সপোর্ট প্রোডাক্টের উপর রয়ে গেছি। কোনো কারণে এটা যদি ফোন করে, কোনো কারণে সারা বিশ্বে 1 বছর মানুষ কাপড় কিনলো না, ভাই আপনার চলবে না 1 বছর কাপড় না কিনলে? আপনার চলবে 1 বছর কাপড় না কিনলে? চলবে। যদি চলে তখন কিন্তু আপনি আর কোনো কিছু এক্সপোর্ট করতে পারছেন না। পারবে। তো এটা কিন্তু হচ্ছে না। তখন কি হবে? তখন কিন্তু আপনার এক্সপোর্টটা একদম জিরো হয়ে যাবে, কমে যাবে। জিরো হবে না, জাস্ট ফল করবে। আপনার কিন্তু আমরা যদি ইম্পোর্ট করি র ম্যাটেরিয়ালস তখন আপনার ফরেন এক্সচেঞ্জটা আরো মানে দোলড্রাম সিচুয়েশনে চলে যাবে। আরেকটা হচ্ছে যে আমরা কিন্তু রিজিয়নালি, বাংলাদেশ একটা দেশ, বাংলাদেশ না টোটাল সাউথ এশিয়া বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি আপনার মানে কম ইন্টিগ্রেটেড মধ্যে এদের মধ্যে, ভাই একটু শুনেন না, সাউথ এশিয়ার মধ্যে মানে নিজেদের মধ্যে সবচেয়ে কম ট্রেড হয়। আমরা চিংড়ি পাঠাই কোথায় জানেন? ইউরোপে পাঠাই, ইন্ডিয়াতে। আবার দেখা যায় কিছু প্রোডাক্ট ইন্ডিয়া থেকে নিয়ে আসে অনেক দূর থেকে, কিন্তু আমাদের দেশ থেকে যায় না। কিছু প্রোডাক্ট আছে আমরা খুবই লেস ইন্টিগ্রেটেড। আমরা মোটামুটি কত শতাংশ বিশ্বের জিডিপি ভুলে গেলাম, আমাদের মধ্যে ট্রেড হয় মানে এত বড় রিজনে মাত্র 5%, যেটা হচ্ছে যে গ্লোবাল রিজন। আপনি যদি আসিয়ান দেখেন, যে কোনো ব্লক দেখেন, ব্লকে আমরা সবচেয়ে মানে আমরা সবচেয়ে পিছিয়ে গ্লোবালাইজেশনের মধ্যে। মানে শুধু আমরা না, ইন্ডিয়া, পাকিস্তান, তারপর নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, আমরা খুব মানে লেস ইন্টিগ্রেটেড মানে রিজিয়ন অ্যাক্রস দ্য কান্ট্রি। আসিয়ান আমাদের থেকে অনেক বেশি। তো আমাদের ইন্টিগ্রেশনে যাইতেই হবে। ইন্টিগ্রেশনে যাইতে হলে আপনার মানে কোনোটা দেখবেন একজন ভালো করবে, মানে ধরেন দুইজনের মধ্যে বন্ধুত্ব হলে একজন যদি সবসময় মানে শুধু ছাড় দেয়, আরেকজন ছাড় না দেয়, এই বন্ধুত্ব টিকবে? সেটা প্রেম বলেন, যে কোনো ভাবেই বলেন, টিকবে? এখানে দুইজনের মিউচুয়াল একটা কি হবে, যে কোনো ইন্টিগ্রেশনের ক্ষেত্রে সেটা কান্ট্রি টু কান্ট্রি হতে পারে, রিজিয়ন টু রিজিয়ন হতে পারে। দেখবেন যে একসময় হয়তো
একজনকে করছে আর কি, কমপ্লাই করছে, মানে বেশি দিচ্ছে আবার কম দিচ্ছে বা কখনো দিচ্ছে, এরকম আর কি, সবসময় একই লেভেলে হয় না। তো এইটাই মোটামুটি। এখান থেকে একটা প্রশ্ন আসবে যে হোয়াই ইজ গ্লোবালাইজেশন এসেনশিয়াল ফর বাংলাদেশ ইকোনমিক গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট, এক্সপ্লেইন ইন ইউর ওন ওয়ার্ডস। দিয়ে দিচ্ছি, বলতে হবে। এখন এই যে গ্লোবালাইজেশনের কথা বললাম, গ্লোবালাইজেশনের সাথে যেহেতু এটা মিল আছে, আমি একটু শেষ করে ফেলি। তাহলে এখন একটা বিশ্বের কথা বললাম, ওয়ান প্ল্যানেটের কথা বললাম। এখন সারা বিশ্ব তো আর ওয়ান প্ল্যানেট হয়নি, তাই না? সারা বিশ্ব কিন্তু ওয়ান প্ল্যানেট হয়নি। এখন ওয়ান প্ল্যানেট যদি না হয়ে থাকে, কিন্তু চেষ্টা তো হচ্ছে নাকি? চেষ্টাটা হচ্ছে কিসের মাধ্যমে? ইউএন এর মাধ্যমে, জাতিসংঘের মাধ্যমে মোটামুটি একটু চেষ্টা করা হচ্ছে। তো এখন জাতিসংঘের চিন্তাটা হচ্ছে পুরো বিশ্বকে নিয়ে, পুরো বিশ্বটা কিভাবে আরো বেশি ভালো হতে পারে, আরো বেশি ভালো থাকতে পারে, ফিউচারে আরো বেশি ভালো থাকতে পারে, এরকম। তো 2015 সালে জাতিসংঘ কিছু মানে গ্লোবাল টার্গেট সেট করেছে 2015 সালে। এখানে আপনার 195টা দেশে, এটা মানে সবাই মিলে এটা করেছে, কিছু টার্গেট সেট করেছে যে এই গ্লোবালটাকে আমরা ধরুন, ফর এক্সাম্পল আমরা মানে রাশিয়ার ধরেন অনেক তেল আছে, আরেকজনের অনেক দেশ আছে, এখন সবাই খুব বেশি এক্সপ্লয়েট করে ফেলবে, 15 বছরেই শেষ, এরপরে কি হবে? মানে এগুলো তো ধরেন পৃথিবীরই রিসোর্স নাই হয়ে গেল, তাই না? এই জন্য সারা বিশ্বকে নিয়ে একটা চিন্তা করছে, সেটা হচ্ছে যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, এসডিজি। সাস্টেনেবল, এটাতে আপনার 17টা গোলস আছে আর 119টা টার্গেটে আছে, সরি 169টা টার্গেট আছে। তো এই গোলসগুলো না আপনার সবসময় আসবে, এবং এই 17টা গোল ওরা টার্গেট করেছে 15 বছরের মধ্যে অ্যাচিভ করার জন্য। টার্গেট ইয়ারটা হচ্ছে 2030। তো 2030 সালের মধ্যে যে গ্লোবাল কিছু গোলস তারা টার্গেট করেছে। এখন একটা বিষয় হলো যে ভাই যদি 30-এর মধ্যে সব অ্যাচিভ হয়ে যায় তাহলে পরে কি হবে? অ্যাচিভ হবে না, তাই না? আমরা টার্গেট করি, যেমন আমি টার্গেট করি আমি নাম্বার পাবো 50 100-এর মধ্যে, দেখা গেল আমি পাইলাম 30, তাও তো আগাইলো, তাই না? একটু চেষ্টা করলাম, আমি ওই টার্গেট না করে তাহলে দেখা যেত আমি আরো কম পেলাম, 20 পেলাম, এরকম আর কি টার্গেটে। তো এইটার উদ্দেশ্যটা হচ্ছে যে আসলে সারা বিশ্বে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ আছে, পোভার্টি আছে, ইনইকুয়ালিটি আছে, ক্লাইমেট নিয়ে সমস্যা আছে, অনেক জায়গায় কনফ্লিক্ট আছে, পিস এবং কনফ্লিক্টের সমস্যা আছে। তো এই পুরো বিশ্বটাকে আমরা কিভাবে বেটার এবং সাস্টেনেবল করতে পারি, এই জন্য এটা অ্যাডপ্ট করছে সবগুলো রাষ্ট্র নিয়ে। এখন কেউ বাগড়া দেয় না, পুরো সারা বিশ্ব এটাতে এন্ডোর্স করছে এখানে। তো এই জায়গায় 17টা গোলসের মধ্যে প্রথম গোলটা হচ্ছে যে পৃথিবীতে কোনো ধরনের দারিদ্রতা থাকবে না। দ্বিতীয়টা হচ্ছে দারিদ্রতা থাকবে না, দারিদ্রতা তো বিভিন্ন রকম হইতে পারে, যেমন আমার ধরেন নর্মাল ফোন, কারোর কাছে আপনার কাছে আইফোন আছে, আমার যদি ইচ্ছা থাকে যে আমার আইফোনটা দাও, এটা এক ধরনের দারিদ্রতা, মানে ইটস আ রিলেটিভ টার্ম। তো এই জন্য পরে বলতেছে যে না, পৃথিবীতে প্রথমে হচ্ছে যে কোনো ধরনের ক্ষুধা থাকবে না, মানে ক্ষুধা মুক্ত, কেউ যেন না খেয়ে মারা না যায়। এখন কিন্তু বিশ্বে মোটামুটি না খেয়ে মারা যাওয়ার সংখ্যাটা অনেক কম, মানে আনলেস খুব কনফ্লিক্টিং রিজিয়ন না করলে, যুদ্ধ অবস্থায় না থাকে। তারপরে হচ্ছে যে গুড হেলথ অ্যান্ড ওয়েলবিং, মানে সবাই যেন একটু মানে গুড হেলথ এবং ওয়েলবিং এর জন্য যে ধরনের ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে যা যা দরকার সেটা যেন পায়। 4 নাম্বার হচ্ছে যে কোয়ালিটি এডুকেশন, কোয়ান্টিটির কথা বলে নেই, কোয়ালিটি এডুকেশনের কোয়ালিটি থাকতে হবে। তারপরে হচ্ছে যে জেন্ডার ইকুয়ালিটি, আমাদের অনেক সমস্যা আছে না, লিঙ্গ বৈষম্য, যে অনেক জায়গায় দেখা যায় যে একই কাজ করছে বাট বিইং অ্যাজ এ ফিমেল ইজ টেকিং লেস দ্যান দ্য মেল, তো এটা যেন না থাকে। তারপর হচ্ছে যে ক্লিন ওয়াটার অ্যান্ড স্যানিটেশন, মানে সবার যেন স্যানিটেশনের একটা ভালো অ্যাক্সেস থাকে এবং সবাই যেন সুপ্রিয় পানিটা পেতে পারে, এটা হচ্ছে 6 নাম্বার গোল। এগুলো গোলগুলো কিন্তু ফিক্স, মানে নাম্বারগুলো ফিক্স আর কি। 7 নাম্বারটা হচ্ছে যে অ্যাফোর্ডেবল অ্যান্ড ক্লিন এনার্জি, আপনার এনার্জি ঠিক আছে, আমরা ইলেকট্রিসিটি ইউজ করতেছি, অনেক সময় কি হয় কয়লা পুড়েও হয়, তো সেটা সবাই যদি কয়লা পুড়ে করে তাহলে পৃথিবীতে একদম মানে কয়লার ইয়েতে ভাগাড়ে পরিণত হয়ে যাবে। তো সেখানে বলা হচ্ছে যে এটা একটু ক্লিন হয় আর এখানে অনেক ডিবেট আছে, ডিবেট থাকবেই কারণ পৃথিবীটাই ডিবেটের। তারপর 8 নাম্বার হচ্ছে ইন্ডাস্ট্রি ইনোভেশন এন্ড ইনফ্রাস্ট্রাকচার, যে আমরা বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রিগুলোর মাধ্যমে আমাদের জব ক্রিয়েট করবো, ক্রিয়েট করবো, এগুলো আর অনেকগুলো টার্গেট আছে, 160 এক একটা ধরনের টার্গেট আছে। তারপরে হচ্ছে যে 9 নাম্বারটা হচ্ছে রিডিউস ইনইকুয়ালিটি, এই যে আমরা বলছি সবাই ধরেন যে এই ক্লাসে সবাইকে সমান নাম্বার পাবে, কিন্তু গ্লোবাল গোলের একটা টার্গেট হচ্ছে না, এটা সমান না হলে অ্যাটলিস্ট কাছাকাছি লেভেলে যেন আসে, ঠিক আছে? এটা নাম্বারের ব্যাপারটা না, এটা ওয়েলবিং এর ব্যাপার হতে পারে, এটা গ্রুপের ব্যাপার হতে পারে।
এনিথিং, মানে যত ধরনের ইনইকুয়ালিটিস আছে আমরা এটা থেকে বের করে নিয়ে আসার চেষ্টা করি। তারপর হচ্ছে যে সাস্টেনেবল সিটিস অ্যান্ড কমিউনিটিস, মানে আমাদের যে সিটিগুলো হচ্ছে খুবই আনসাস্টেনেবল, মনে হচ্ছে ঢাকা শহর আর যেভাবে চলছে 100 বছর যাবে কিনা এরকম একটা অনেক সময় শঙ্কা করে। তো এই সিটিটাকে সাস্টেনেবল করতে হবে। কীভাবে করা যায়? এখানে খেলার মাঠ লাগবে, ছেলেপেলে যেন খেলতে পারে, অনেক বেশি গাছ লাগবে যেন অ্যাটলিস্ট মানে অক্সিজেনের লেভেলটা থাকে। দেখা যায় যে মানে অনেক সময় যে মিডল ইস্ট অনেক কান্ট্রি মানে একদম সবুজায়ন হয়ে গেছে না, অনেক দেশ, সৌদি আরব বিশেষ করে অনেক ক্ষেত্রে। আর উল্টা আমাদের দিকে কি হচ্ছে, আমরা একদম ডিফরেস্টেশন এবং মরুকরণ চলছে। তারপর হচ্ছে যে SDG 11 রেসপন্সিবল কনজাম্পশন অ্যান্ড প্রোডাকশন। এটার একটা কথা হচ্ছে যে আমরা যেটাই কনজিউম করি সেটা রেসপন্সিবল হতে হবে। ফর এক্সাম্পল আমার টাকা আছে, ফর এক্সাম্পল আমি এখন চাইলে 100 টাকা দিয়ে একটা কিছু খেতে পারি, বাট এই যে 100 টাকা দিয়ে আমি খেলাম, ফর এক্সাম্পল আমি এখানে মানে জাস্ট সে মানে স্মোকিং এর কথাই ধরুন, বাট এটা আরেকজনকে ক্ষতি করছে। এই ধরনের কার্যক্রমটা আমাদের মানে কমাতে হবে, এটা আমাদের গ্লোবাল গোলসে আছে। একইভাবে প্রোডাকশনের ক্ষেত্রে মানে খুব বেশি, যেমন এখন কিন্তু ওই 28টা ধরে বেটের কথা বললাম, ওদের প্রতি বছরই রিডিউস করার টার্গেট থাকে, ওদের প্রোডাকশন রিডিউস করার টার্গেট এটা কম। তারপর হচ্ছে যে ক্লাইমেট অ্যাকশন, এই যে ক্লাইমেট চেঞ্জ আমরা দেখলাম কিছুদিন আগে, বন্যা দেখলাম, এটা এক ধরনের ক্লাইমেট চেঞ্জের কারণ আমাদের নদীগুলো এখন একদম সমান হয়ে গেছে, নদীগুলোতে মানে পানি ধরানোর ক্ষমতা নাই, যার জন্য একটু বন্যা চলে আসলে পুরো ভাষায় নিয়ে চলে যায়। এই বিষয়গুলো হতে পারে, অথবা হতে পারে কোস্টাল এরিয়াতে আমাদের সি লেভেল রাইজিং হচ্ছে, এনিথিং। তারপরে এটা কেন SDG 14-তে বলা হচ্ছে যে লাইফ বিলো ওয়াটার, মানে পানির মধ্যে যে প্রাণীগুলো আছে এদের ব্যাপারেও বিশ্ব চিন্তা করতেছে যে এদের কেমন ভাবে এক্সট্রাক্ট করা যাবে না, ধরা যাবে না। ফর এক্সাম্পল আমি ইলিশ এমন ভাবে ধরলাম পরের বছর আর ইলিশই নেই, যেটা প্রজননের সমস্যা, এরকম করা যাবে, এরকম অনেকগুলো টার্গেট আছে, রাষ্ট্রকে কমপ্লাই করতে হয়। তারপরে লাইফ অন ল্যান্ড, মানুষের কথা তো অনেক বললাম, আর এখন অনেক মানে অনেক প্রজাতির মানুষ আছে, প্রাণী আছে, তাদের তো দরকার আমার এই যে ইকোসিস্টেমটাকে বজায় রাখবে সেটা। আর 16-তে বলা হচ্ছে পিস, জাস্টিস অ্যান্ড স্ট্রং ইনস্টিটিউশন, যেটা বাংলাদেশে খুবই কম, মানে বাংলাদেশে একটা ইনস্টিটিউশন স্ট্রং মনে হয় না তত সময় আর ছিল, সবগুলোই ধ্বংস অবস্থায় হয়ে গেছে। আর 17-তে বলা হচ্ছে যে পার্টনারশিপ, মানে হচ্ছে যে আমরা যে গোলগুলো করবো আমরা যত বেশি পার্টনারশিপ তৈরি করবো, যত বেশি আমাদের মধ্যে কোঅপারেশন তৈরি হবে, তত বেশি আমাদের মধ্যে বোঝাপড়া তৈরি হবে, তত বেশি আমরা বিশ্বটাকে একটু সহনশীল বিশ্ব হিসেবে তৈরি করতে পারবো। এই জায়গা থেকে আপনার প্রশ্ন আসতে পারে এরকম, হোয়াট ডু ইউ মিন বাই UNSDG? UNSDG হচ্ছে ইউনাইটেড নেশনস সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, যেটা 2015 সালে নেওয়া হয়েছে। 2030 সালের মধ্যে 17টা গোল, 170টা টার্গেট, 195টা কান্ট্রি মানে গ্লোবাল, ওরা মিলে এটা এন্ডোর্স করেছে। এটা আর এখান থেকে আমি বলবো যে কোনো 5টা SDG গোলসটা লিখার জন্য, যে কোনো 5টা, বাট যেন নাম্বার বললাম হয়, মানে 1 এর সাথে যেন 1 থাকে, 1 লিখলেন, 1 লিখে যেন ওই পার্টনারশিপ ফর ডেভেলপমেন্ট মানে 17টা লিখে না ফেলে, এইটা করা যাবে না, 5টা থাকবে। আরেকটা হলো যে আপনার নিজের মনে হয় যে আসলে বাংলাদেশের সাস্টেনেবিলিটির জন্য কোনগুলোকে আপনি বেশি গুরুত্ব দিতে পারেন, এটা ব্রড কোশ্চেন, কোনগুলোতে বেশি গুরুত্ব দিতে পারেন, তাহলে পিডিএফটা আমরা পাবো, ঠিক এখনই পেয়ে। আর আপনারা মনে হয় চেক করেন, আমি মানে এবার অনেক ভালো হয়ে গেছি, খবরটা রাতে আপলোড দিয়ে দিচ্ছি সব। আচ্ছা, তো এখানে প্রশ্নটা আছে, আচ্ছা মেহেদির নামটা আছে, মেহেদি আছে, আপনি একটু দিয়ে দেন, আমি দিয়ে দিচ্ছি। এখন মোটামুটি বোঝা গেল আজকে আমরা যেটা দেখলাম গ্লোবালাইজেশনের সাথে যেহেতু আমরা ইভেন্টে পড়ার চেষ্টা করি, আমরা অনেকগুলো ক্লাস মিস হয়ে গেছে, যার জন্য দিলে আমরা এই ক্লাসগুলো আরো বেশি সময় ধরে নিতাম। হ্যাঁ, রেকর্ডটা অফ করে দেন।